রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিল বাংলাদেশ, ভারত, ইরান সহ ৬ দেশ পর্যবেক্ষণ করল যুক্তরাষ্ট্র। ২ বছরের মধ্যে গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, আগ্রাসনকে ভয়ঙ্কর আখ্যা দিলেন জাতিসংঘ মহাসচিব। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি ভণ্ডামি, প্রত্যাখ্যানের আখ্যা দিল ইরান। আমেরিকার শাসক গোষ্ঠীর বর্বরতা কখনোই ক্ষমা না করার হুঁশিয়ারি। সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টা নস্যাৎ করার চেষ্টা করছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বচিত্র প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025-এ বাংলাদেশ, ভারত সহ আরও 6টি দেশ অংশ নিয়েছে। 5 দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ, ভারত ছাড়াও ইরান, বুর্কিনা ফাসো, কঙ্গো প্রজাতান্ত্রিক গণপ্রজাতন্ত্র এবং মালি অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই এই মহড়ার আয়োজন করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে 5 দিনের এ সামরিক মহড়ায় অংশ নিতে 65 জন ভারতীয় সেনা পাঠানো হয়েছে। গতকাল ছিল সামরিক মহড়ার শেষ দিন। যুক্তরাষ্ট্র এ মহড়ায় পর্যবেক্ষক ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 75তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দুই নেতা ফোন আলাপের পর ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প মোদীকে বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। লিখেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে সহায়তার জন্য মোদীকে ধন্যবাদ। জবাবে মোদী এক্সে লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু ট্রাম্পকে ধন্যবাদ। আপনার মতো আমিও ভারত যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বে নতুন উচ্চতায় নিতে আগ্রহী। ইউক্রেন যুদ্ধ বন্ধে আপনার পদক্ষেপে আমাদের সমর্থন আছে। উল্লেখ্য, রাশিয়ার তেল কেনায় সম্প্রতি ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক 25% অতিরিক্ত মিলিয়ে মোট 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কতটা ধনী হয়েছেন, এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাংবাদিকের উপর ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ওই সাংবাদিকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। লায়ন্স নামে ওই সাংবাদিককে ট্রাম্প বলেন, আপনি অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন। শিগগিরই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দেখা করে লায়ন্সের ব্যাপারে জানাবেন। পরে অবশ্য ট্রাম্প জানান, বর্তমানে তার সম্পদের অবস্থা কেমন তিনি জানেন না, ব্যবসা এখন তার সন্তানেরা পরিচালনা করছে। ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে, এ কারণে 1 অক্টোবর থেকে ভারতীয় ডিজেল আমদানি সীমিত করবে ইউক্রেন। সোমবার ইউক্রেনীয় জ্বালানি পরামর্শক সংস্থা এনকরকে উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ভারতীয় ডিজেলের রাশিয়ান তেল আছে কিনা পরীক্ষা করা হবে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দেশটি জ্বালানি আমদানি করছে। ইউক্রেনীয় গণমাধ্যমগুলো বলছে, ভারতীয় ডিজেল কিনে মস্কোকে অর্থ দিচ্ছে কিয়েভ। 2025 সালের জুলাই মাসে ইউক্রেনের মোট আমদানির 15.5% ডিজেল সরবরাহ করেছিল ভারত। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় কনুই দিয়ে ঠেলে প্রবেশের চেষ্টা করছে। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা করছে। তিনি মনে করেন, এ জোটকে আলোচনার বাইরে রাখা উচিত। বুধবার ইউক্রেন সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে ল্যাভরভ আরও বলেন, ইইউ দেশগুলো নির্লজ্জভাবে বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায়। এ কারণে সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা নস্যাৎ করার চেষ্টা করছে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন। গেল 2 বছরের মধ্যে ফিলিস্তিনের গাজা সিটিতে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই আগ্রাসনকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ তদন্ত কমিশনও এ যুদ্ধকে গণহত্যা আখ্যায়িত করেছে। বোমা হামলা ও গুলিবর্ষণের কারণে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, প্রায় 3.5 লাখ মানুষ শহর ছেড়েছেন। মঙ্গলবার একদিনেই ইসরায়েলি সেনাদের হামলায় 91 জন নিহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে 106 জন নিহত হয়েছেন। এ সময় ধ্বংস করা হয়েছে 17টি আবাসিক ভবন। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নীরব, নিজেকে শান্তির দূত দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প স্বীকার করেছেন তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনাই করেননি। জর্জ ডব্লিউ বুশের সময় ইসরায়েল মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যানিয়েল সি কার্জার। তিনি বলছেন ট্রাম্প হামাসকে হুমকি দেন আর নেতানিয়াহু সেটিকে সবুজ সংকেত হিসেবে ধরে নেন। বারাক ওবামা ও জো বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ ইলান গোল্ডেনবার্গ বলেছেন, ফিলিস্তিনে হামলার জন্য ট্রাম্প নেতানিয়াহুকে এক প্রকার ব্ল্যাঙ্ক বা খালি চেক দিয়েছেন। 2022 সালের দাঙ্গা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিকে নির্লজ্জ হস্তক্ষেপ আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার শত্রুভাবাপন্ন ও অপরাধমূলক আচরণের সুস্পষ্ট উদাহরণ। ইরানের জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের বিবৃতি ভণ্ডামি, প্রতারণা ও অধ্যত্ব ছাড়া কিছুই না। ইরান কখনোই আমেরিকার শাসক গোষ্ঠীর বর্বর অপরাধ, অবৈধ হস্তক্ষেপ এবং চলমান শত্রুতা ভুলবে না। ইরানি জনগণ ক্ষমা করবে না। ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর বিদেশি পারমাণবিক অস্ত্র মোতায়েনের আগ্রহ জানিয়েছে পোল্যান্ড। দেশটি পারমাণবিক শক্তির বিকাশ করতে চায়। স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এ আশাবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে তাদের অংশগ্রহণ করা উচিত। নিজ দেশে পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, তবে নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি পোলিশ রাষ্ট্রপতি। 6 মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। বিবিসিকে তিনি বলেছেন, দিনে 18 ঘন্টা কাজ করবেন। দায়িত্ব 6 মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চান তিনি। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশনকে সক্রিয় করবেন। প্রথমত ভোটার তালিকা হালনাগাদ করা হবে। 6 মাসেই সেটা করা সম্ভব। যেদিন তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সেদিন থেকেই তিনি মুক্ত হবেন। অনিয়মিত অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর জন্য ভিসা নীতি সীমিত, স্থগিত বা বাতিল করার হুঁশিয়ারি জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সম্প্রতি লন্ডনে গোয়েন্দা তথ্য বিনিময় সংক্রান্ত সংস্থা 5 আইসের বৈঠকে তিনি এ হুঁশিয়ারি জানান। যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার স্বরাষ্ট্রমন্ত্রীরা এই প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন। সম্প্রতি অভিবাসন ইস্যুতে তীব্র চাপে আছে ব্রিটেন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী স্টারমার স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপারকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তার পদে নিয়োগ দিয়েছেন শাবানা মাহমুদকে। তিনি বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। যুক্তরাষ্ট্রের টিকটক চালু রাখতে চুক্তির কাঠামোতে একমত হয়েছে আমেরিকা ও চীন। মাদ্রিদে মার্কিন ও চীনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার এই তথ্য জানিয়েছেন। বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার মার্কিন পক্ষের নেতৃত্ব দেন। চীনা দলের প্রতিনিধিত্ব করেন দেশটির উপপ্রধানমন্ত্রী হ লিফং। পরে বেসেন্ট বলেছেন, শুক্রবার ফোনে কথা বলে চুক্তি চূড়ান্ত করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব ভালো আলোচনা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।